দলে দলে রাজধানীর দামেস্কে ঢুকছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের যোদ্ধারা। গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেন, বেশিরভাগ সিরীয় সেনা পালিয়ে যাওয়ায় খানিকটা বিনা প্রতিরোধে রাজধানীতে এগিয়ে যাচ্ছেন তারা। এর আগে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার মুখে শহরটি ছেড়ে পালিয়েছে রাশিয়ার ও সিরিয়ার যৌথ বাহিনীর সেনারা। প্রাণ বাঁচাতে এখন পর্যন্ত দেশ ছেড়েছেন 2000 সিরীয় সেনা, আশ্রয় নিয়েছেন ইরাকে। প্রেসিডেন্ট আসাদ দামেস্কে ছেড়েছেন এমন দাবি উঠলে তা নাকচ করে দেয় তার কার্যালয়। তবে কোথায় আছেন তিনি এ ব্যাপারে গেল কয়েকদিন থেকেই মিলছে না তথ্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, আরো জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী চ্যানেল 24 এর বার্তা সম্পাদক ফুরকানুল আলম। ফুরকান, প্রেসিডেন্ট আসাদ কি দামেস্কে ছেড়েছেন কিনা, আর সিরিয়ার পরিস্থিতি আবারও এমন হওয়ার কারণ কি? সামনে আসলে কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। এই যে বাশার আল আসাদ, তিনি কিন্তু আমরা 2011 সালে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখনই কিন্তু তার অবস্থা খুবই করুণ অবস্থা দেখা দিয়েছিল, এবং তখনই মনে করা হচ্ছিল যে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় ডজন খানেক বিদ্রোহী গোষ্ঠী, এবং মূলত তারা সুন্নিপন্থী, এবং বাশার আল আসাদ তিনি হচ্ছেন শিয়াপন্থী। এবং শিয়াপন্থী এবং সুন্নিপন্থী মধ্যপ্রাচ্যে একটা বড় সংকট। দীর্ঘ সময় ধরে আমরা যুগের পর যুগ, বছর বছর ধরে এই সমস্যা তো চলে আসছে, এবং মধ্যপ্রাচ্যের আশপাশের যে দেশে সিরিয়ার, ইরাক এবং অন্যান্য দেশেও এই সমস্যা আছে। বাশার আল আসাদ তখন মূলত তার রক্ষা কবচ হিসেবে কাজ করেছেন ইরান প্রক্সি যুদ্ধের মাধ্যমে। সরাসরি সেখানে রাশিয়া এবং তুরস্কের সেনারা যখন সরাসরি 2014-15 পর যখন তারা হামলা শুরু করে, তখন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হতে থাকে, এবং বাশার আল আসাদ তার স্বমহিমায় ক্ষমতা অধিষ্ঠিত থাকেন, এবং বিদ্রোহীরা আস্তে আস্তে পিছু হতে থাকে। এবং 2017 সাল থেকে কিন্তু সিরিয়াটা পুরোটাই বাশার আল আসাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু 27 নভেম্বর থেকে পরিস্থিতি আসলে হঠাৎ করে একটা সারপ্রাইজ প্যাকেজ বিদ্রোহীরা শুরু করলো, এবং তারা এত দ্রুত, এত ব্যাপকভাবে হামলা শুরু করলো। একের পর এক শহরের পতন হয়েছে, এবং এরই মধ্যে এখন যে খবর, বিভিন্ন অসমর্থিত সূত্রে আমরা খবর পাচ্ছি যে বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে চলে গেছেন, এবং বিদ্রোহী গোষ্ঠীর সেনারা দামেস্কে ঢুকতে শুরু করেছেন। তবে সিরিয়ার সেনাবাহিনী এখনও বলে যাচ্ছেন যে দামেস্কেই রয়েছেন বাশার আল আসাদ, তিনি সেখান থেকে যাননি। এখন সামনে যে কঠিন পরিস্থিতি সেটা হচ্ছে, এরই মধ্যে আমরা মধ্যপ্রাচ্যে দুটি যুদ্ধ মুখোমুখি দাঁড়িয়ে, একটি সিজফায়ার বা যুদ্ধবিরতি চলছে লেবাননে, আরেকটি হচ্ছে গাজাতে গণহত্যা চলছে 1 বছরের বেশি সময় ধরে। তখন সিরিয়ার মতো একটি দেশে, প্রতিবেশী দেশ, সেখানে আবার নতুন করে একটি সংকট মধ্যপ্রাচ্যকে আরও একটি বড় ধরনের সংকটে ফেলে দিল, এবং এখানে আসলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। এবং এরই মধ্যে আমরা কিন্তু দেখলাম যে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে তারা লেবাননে হামলা শুরু করেছে। এর কারণ হচ্ছে, আমরা মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ দেখি, সেটি মূলত রাশিয়া এবং একটি ব্লক, এবং সেই ব্লকে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় খেলোয়াড় তারা আছে, এবং অন্যদিকে হচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্যরা। এখন সেখানে একটি ব্যালেন্স অবস্থা বেশ কয়েক বছর ধরে ছিল। বাইডেন এসে সে ব্যালেন্স অবস্থাকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়ে এখানে সরাসরি তার ইসরায়েলকে তিনি মাটি নামিয়েছেন, এবং সরাসরি রাশিয়াকে তিনি প্রক্সি যুদ্ধে ইউক্রেনকে মাটি নামিয়েছেন, এবং বিশ্বকে একটি বলয়ে তিনি আবার যুক্তরাষ্ট্র যে ইউনিপোলার, অর্থাৎ সারা পৃথিবীতে একক শক্তিভাবে যুক্তরাষ্ট্র যেন টিকে থাকে, সেই বলয়টা তিনি তৈরি করতে চেয়েছিলেন। এবং অনেকাংশে সেখানে তিনি সফল ছিলেন, অনেকাংশে ব্যর্থ ছিলেন। কারণ হচ্ছে, আমরা যদি দেখি ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, কিন্তু সেইভাবে যেই ধরনের ফলাফল আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে গাজার রীতিমতো এখন একটি ধ্বংসস্তূপ। পুরো গাজার যতটুকু চোখ যায় শুধু ধ্বংসস্তূপ এবং শিশুদের কান্না, কোথাও কোনো এখন আর স্থাপনা নেই, সবগুলো ধ্বংসস্তূপ। লেবাননে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের পুরো কন্ট্রোলও এখন আবার যুক্তরাষ্ট্র নিতে চাইছে, যেটি একই সময় 2016 সালের আগ পর্যন্ত তাদের হাতেই ছিল। কিন্তু রাশিয়া এবং তুরস্ক তার স্বার্থে, আমরা জানি কুর্দির একটি বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে পিকেকে, তারা কিন্তু তুরস্কের আলাদা অংশ নিয়ে তারা স্বাধীনতা পেতে চায়। সেজন্য তুরস্ক তার স্বার্থে সিরিয়াতে রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে যখন 2016 সালের সময় তখন তারা হামলা করলো, তখন এটার ফায়দা বা সুবিধাটা শিয়াপন্থী বা প্রক্সি ওয়ারে যারা ছিল তারা এটা সুবিধাটা নিয়েছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু
অনেকাংশে অনেকটা চারদিক থেকে যে হামলা, সেই হামলায় অনেকাংশে ইরানের যে বলয় সেটা কিছুটা এই মুহূর্তে একটু দুর্বল অবস্থায় চলে যাচ্ছে এবং স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বলয়। কিন্তু এখানে সবচেয়ে বড় যে শঙ্কার কারণ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা জঙ্গিবাদের যে উত্থান আইসিস, সেটা কিন্তু আবার চাউর দিয়ে উঠতে পারে। অর্থাৎ আমরা এই বিদ্রোহী গোষ্ঠীর যে নেতা STSS মোহাম্মদ জোলানি, তিনি কিন্তু আল কায়েদার সাথে ছিলেন, সেখান থেকে বেরিয়ে তিনি আলাদা সংগঠন করেছেন এবং তিনি আল কায়েদা তো আছেনই এবং আইসিসের সাথে তার সেনাবাহিনীর সংযোগ থাকতে পারে বলে একটি শঙ্কা আছে। তো সেক্ষেত্রে অলরেডি এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি আইসিস যে জঙ্গিরা তারা এরই মধ্যে সংঘবদ্ধ হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের নতুন ধরনের জঙ্গিবাদের একটি বড় ধরনের সংখ্যা। আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরিয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানছিলাম। নিউজরুম থেকে সরাসরি যুক্ত ছিলেন চ্যানেল 24 এর বার্তা সম্পাদক ফুরকানুল আলম।